916তম ক্লাসে স্বাগত। আজ 15ই জুন 2025 রবিবার। আজকে আমাদের ক্লাসে আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার রঘুনাথ ঘোষ স্যার। আলোচনার বিষয়বস্তু মার্কসল নিয়ে পার্ট 2 নিয়ে আলোচনা করবেন স্যার। গতদিন আমাদের সামনে মার্কসলের প্রথম পর্ব আলোচনা হয়েছে, আজকে দ্বিতীয় পার্ট 2। তো আমি স্যারকে অনুরোধ করবো আজকের আলোচনা শুরু করার জন্য। তার আগে একটা কথা, যে সকলে আনমিউট রাখবেন আর ভিডিও ওপেন করে রাখবেন না, এটা অনুরোধ রইল। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ স্যার। সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মার্কসলের দ্বিতীয় পর্ব শুরু করছি। শোনা যায় দীপেন? হ্যালো। হ্যাঁ, শোনাচ্ছি স্যার। আমরা এই যে মার্কোরিয়াস সল নিয়ে আলোচনা করছি, যে কেউ তো বাড়িতে পড়ে নিলে হতো, তাহলে আজকে আমাদের এইরকম ভাবে গ্রুপ করে আলোচনা কেন? না, আলোচনার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা ম্যাথমেটিক্সকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। এইরকম একটা নীরস সাবজেক্ট যাতে আমাদের কাছে আনন্দগ্রাহী বিষয় হয়ে ওঠে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় যাচ্ছি। আজকে আমি আপনার সামনে প্রথমেই একটা আনন্দের খবর দিই আমার। সেটা হচ্ছে যে একটা পেশেন্টকে কিছুদিন আগে অ্যাপেন্ডিসাইটিসের রোগী, তাকে আমি মার্কোরিয়াস সল প্রেসক্রাইব করেছিলাম। যাই হোক, যেহেতু মার্কোরিয়াস সল অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে প্রয়োগ হবে, এটা আমাকে অনেকটাই ভাবিয়ে তুলেছিল যে আমি ঠিকঠাক কেস রেকর্ডটা করতে পেরেছি। তো লাস্ট অব্দি মার্কসল দেওয়া হয় এবং পেশেন্টটা অনেকটাই ভালো আছে। এই পেশেন্টটা ফেলোর পর্যন্ত গিয়েছিল। তো যাই হোক, এখন অন্য প্রসঙ্গে চলে যাই। যেহেতু ঘটকের বই পড়তে পড়তে দেখলাম যে ঘটকের এইরকম একটা পেশেন্ট ভালো হয়েছে মার্কসলে, সেটা নিজের কাছে একটু ভালো লাগলো। এই পর্যন্ত। প্রথমেই বলি, হোমিওপ্যাথিতে অপব্যবহৃত যত ওষুধ আছে, মার্কোরিয়াস সল তাদের মধ্যে একটা। এটা আমাশয় রোগে আমরা যেভাবে অপব্যবহার হতে দেখি, সত্যি মাঝে মাঝে আশ্চর্য লাগে। মনে হয় যেন যে আমাশার বোধ হয় একমাত্র ওষুধ এই মার্কোরিয়াস সল। কিন্তু বন্ধুগণ, নীতিহীন ভাবে এই যে আমরা মার্কোরিয়াস সলের প্রয়োগ করছি, সেই ক্ষেত্রে তার যে ভয়ানক কি কুফল, সেটা দেখলে সত্যি আতঙ্কিত হতে হয় আমাদের। যদি সুফল হয় ঠিক আছে, কিন্তু কুফল হলে তার ফল খুব মারাত্মক হয়। এই দিকটা যেন আমরা সদা সতর্ক থাকি। কিন্তু ঘটনা হচ্ছে, মার্কসল যে কোনো রোগী, অর্থাৎ সাধারণ জ্বর থেকে টিউমার, আলসার, ক্যান্সার, যে কোনো সাংঘাতিক ও মারাত্মক রোগেও কিন্তু এর প্রয়োগ করা যায়। তাহলে আমাদের প্রয়োগ কৌশলটা জানতে হবে। অবশ্য এটাও বলে রাখি, সকল রোগের ক্ষেত্রে এর ব্যবহার করতে হলে আমাদের যে হোমিওপ্যাথিক দর্শন আছে, ক্রনিক ডিজিজ আছে এবং হোমিওপ্যাথিক মেট্রিয়ামেটিকা আছে। এই মেট্রিয়ামেটিকা এবং ক্রনিক ডিজিজ বলি আর হোমিওপ্যাথিক দর্শন বলি, এদের মধ্যে কিন্তু কোনো বর্ডার লাইন টানা যাবে না।
আর আমরা যদি বর্ডার লাইন না টানি তাহলে কিন্তু আমরা যে কোনো রোগে মাক্সলকে ব্যবহার করতে পারবো। আর তা যদি না পারি তাহলে আমাদের হোমিওপ্যাথিক রেমেডিকা বলি আর ক্রনিক ডিজিজ বলি, সেগুলো রপ্ত করা হয়নি, এটা ধরে নিতে হবে। হোমিওপ্যাথিতে রোগী আরোগ্য করতে গেলে আমরা জানি টোটালিটি অফ সিমটমস এর ভূমিকা যথেষ্ট। ধরা যাক কোন এক টনসিল রোগী আরোগ্যের জন্য আমাদের কাছে আসলো, তার সিমটমস কি? রাতে যন্ত্রণা বেশি হয়, ব্যথার স্থানে বাইরে থেকে আলতো করে, মানে একদম হাতটা জাস্ট আলতো করে যদি বুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে সেখানে আরাম বোধ করে বা উপশম পায়। এর সঙ্গে আমরা কি পাচ্ছি? মুখে প্রচন্ড দুর্গন্ধ, মুখ থেকে লালা পড়ে, বাম পাশ ফিরে শুতে, এবং জিভ রসালো কিন্তু পিপাসা আছে। কথা প্রসঙ্গে বলে রাখি, এই লালা পড়া ডিপথেরিয়া রোগী হলে কিন্তু সাধারণ লক্ষণ হবেই, এইটা যেন আমরা না ভুলি। এখানে আমাদের কারো কি বুঝতে অসুবিধা আছে যেই পেশেন্টটাকে মাক্সল দিতে হবে? এখন মাক্সল আমরা দেব সবাই, কিন্তু কিসের ভিত্তিতে দেব? টোটালিটি অফ সিমটমস এর ভিত্তি। আর এটাও আমরা জানি যে মাক্সলের লক্ষণ খুব স্পষ্ট চেনা যায়। এটা বেশিরভাগ রোগী খুব একটা চিনতে ভুল করে বলে মনে হয় না, হওয়ারও কথা নয়। কিন্তু ঘটনা হচ্ছে কি, অনেক সময় যখন তরুণ রোগে বুঝতে পারলাম না ঠিক আছে, কিন্তু ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় মাক্সলকে চিনতে আমাদের ভুল হয়। এবারে আসি, কোনো এক রোগীর হয়তো দেখা গেল শরৎকালে তার উদারময় বা পেটের গন্ডগোল দেখা দেয়, আমাশাই দেখা দেয়, আমরা কলচিকাম প্রয়োগ করছি, কিন্তু সেখানে কি দেখছি আমরা? যে স্থায়ী উপশম হচ্ছে না। এমনকি ওই কলচিকাম যদি আমরা উচ্চ শক্তিতেও প্রয়োগ করি তাহলেও কিন্তু সেই আমাশাটা বারবার ফিরে আসছে একই রূপে, অথবা অন্য কোনো রূপ অন্য রূপে ফিরে আসছে। এই ফিরে আসাটা কেন? এই কেন উত্তর কিন্তু হ্যানিম্যান খুঁজতে হবে আমাদের। আর হ্যানিম্যান এই কেনর উত্তর খুঁজেছিলেন প্রায় 12 বছর অনুসন্ধান করে, এবং এটা আমরা কোথায় পাই না হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ বইতে। শুধু কারণ তিনি আমাদের কাছে পৌঁছিয়ে দেননি, তার যে চিকিৎসা পদ্ধতি কি হবে, কি করে আমাদের চিকিৎসা করতে হবে, তারও কিন্তু দীর্ঘ আলোচনা আমাদেরকে করেছেন আমাদের কাছে। আর আমরা পারছি না কেন? তাহলে নিশ্চয়ই হ্যানিম্যান নির্দেশিত সব নীতিগুলো মানছি না, অর্থাৎ নীতিহীন ভাবে আমরা চলছি, তাই ব্যর্থ হচ্ছি। আবার ক্রনিক ডিজিজে তিনি কি বলছেন? মায়োম শব্দটা ব্যবহার করেছেন। মায়োম অর্থে দোষ। এবার দোষটা কি? দোষটা আর কিছুই নয়, জীবনী শক্তির বিশৃঙ্খলা আনয়নকারী শক্তি, যেটা রোগ সৃষ্টি করে। এখন মায়োম তত্ত্বে তিনি 3টি দোষের কথা বলেছেন, সেটা কি? সোরা, সিফিলিস ও সাইকোসিস। এই 3টে দোষকে আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে। এই 3টে দোষ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, অর্থাৎ ক্রনিক ডিজিজ ভালো করে পড়া থাকে, তাহলে কলচিকামে রোগীটা কেন আরোগ্য হচ্ছে না
সেটা আমরা বুঝতে পারব না। এখন আমরা টোটালিটি অফ সিমটমস করেছি কোন পর্যন্ত, বা এই যে পায়খানার কিন্তু আমরা মানে জাস্ট কমসে কম যে আমরা দিচ্ছি ব্যর্থ হচ্ছে তার কারণটা কিছুই নয়, ওই পায়খানা পর্যন্ত আমরা লক্ষ্য নিয়েছি বা গিয়েছি, তারপরে আর কিছু করার চেষ্টা করিনি। এই পর্যন্ত কিন্তু একদল চিকিৎসক করেন না। এখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক থেমে গেলে চলবে না। টোটালিটি অফ সিমটমস যা করা হয়েছে ঠিক আছে, তারপরও আমাদের একটা কাজ বাকি থাকে। সেটা কি, যে ওই পেশেন্টটা কোন মায়াজমে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা যে এই যে পেশেন্টের মধ্যে শরৎকালীন উদারময় পেলাম বা পেটের গন্ডগোল পেলাম, সঙ্গে তো আরো অনেক কিছু সিমটমস আছে, সেগুলো কি আমরা নিয়েছি? কি পেলাম না, দেখা গেল ওই রোগিনীর হয়তো ওই কষ্টটা রাতে বৃদ্ধি পাচ্ছে, এবং পেশেন্টের যদি ঘাম হয় তাহলে কিন্তু তার আর রেহাই নেই, তার নানান কষ্ট অস্বস্তি বেড়ে যায়। সেই সাথে আমরা মেন্টাল সিমটমস দেখতে পাচ্ছি যে তার মনে হচ্ছে শত্রুরা যেন তাকে আক্রমণ করবে, এই ভাবটা, মানে এই ধরনের ডিলিউশন তার মধ্যে দেখা যাচ্ছে। আরো কি পাচ্ছি না, পেশেন্টের মধ্যে কিন্তু উদাসীনতা দেখা যাচ্ছে, সময় যেন ধীরে ধীরে যাচ্ছে। এবং প্রশ্ন করার সময় এটাও লক্ষ্য রাখা গেল যে পেশেন্ট তার প্রশ্নের উত্তর খুব ধীরে ধীরে, স্লো স্লো স্লো, খুব ধীরে ধীরে দিচ্ছে। এটাও কিন্তু আমরা দেখতে পেলাম। এখান থেকে আমাদের বুঝতে অসুবিধা নেই, পেশেন্টটা কিন্তু সিফিলিটিক। এই ক্ষেত্রে কিন্তু একটা অ্যান্টিসিফিলিটিক ওষুধ চাইছে, এবং আমরা যদি ওই টোটালিটি অফ সিমটমস যা করেছি তারপরে সিমটমস গুলো, অর্থাৎ মায়াজমেটিক সিমটমস গুলো যদি আমরা অ্যাড করে দিই, সেখান থেকে কিন্তু আমাদের মাক্সল প্রেসক্রাইব করতে ভুল হবে না। মাক্সল প্রেসক্রাইব করলে দেখা যাবে পেশেন্টটা কিওরের দিকে আগিয়ে যাচ্ছে। কিন্তু এখান থেকে একটা কথা আমাদের পরিষ্কার হলো যে টোটালিটি অফ সিমটমস করলে হবে না, তার মায়াজমেটিক বেসটাও কিন্তু দেখতে হবে। এইভাবে শুধু অ্যান্টিসিফিলিটিক কেন, আমরা শরিক হলে অ্যান্টিশরিক ওষুধের দিকে তাকাবো, যেমন সরিনাম। আবার অ্যান্টিসাইকোটিক হলে সেক্ষেত্রে, বা সাইকোসিস দোষ থাকলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিসাইকোটিক ওষুধ হিসাবে মেডোরিনামকে প্রয়োগ করতে পারি। তাহলে একটা কথা নির্দ্বিধায় বলা যায় যে আমরা পেশেন্টের মায়াজমেটিক দিকটা যদি না খেয়াল রাখি, তাহলে কিন্তু পেশেন্ট কিওরের দিকে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, অর্থাৎ এইখানে আমরা যে ব্যর্থ হচ্ছি, বা আমাদের সর্বদা একটা চেষ্টা থাকবে যেন আমরা রোগের কারণ দূর করতে পারি। এই যে রোগের কারণ, অর্থাৎ সোরা, সিফিলিস ও সাইকোসিস, এই কারণগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে কিন্তু রোগটাকে আমরা আরোগ্যের দিকে নিয়ে যেতে পারবো বা স্থায়ী উপশম দিতে পারবো। এখন ধরুন সিফিলিস পীড়ায় হ্যানিম্যান মার্কুরিয়াস 30 দেওয়ার কথা বলেছেন, নিঃসন্দেহে তরুণ সিফিলিসে এটা কিন্তু কার্যকরী ওষুধ। কিন্তু হ্যানিম্যানকে শ্রদ্ধা করেই বলতে হয়, বর্তমান কালের জটিলতার যুগে সর্বক্ষেত্রে কিন্তু মার্কের দ্বারা রোগী আরোগ্য করা যাচ্ছে না। কারণ দেখা গেছে যে আর্সেনিক
অরাম মেটালিকাম, হিপারসালফার, এই সমস্ত গভীর অ্যান্টিসিপিলেটিভ ওষুধ দিয়েও কিন্তু আমরা রোগীকে ভালো করতে পারছি না। কিছুটা আরোগ্য হচ্ছে, আবার মাঝে মাঝেই থমকে যাচ্ছে। এখানেও কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে গেলাম যে হ্যানিম্যান তো বলেছেন যে মায়োজমের ভিত্তিতে চিকিৎসা করতে হবে। হ্যানিম্যানও তার জীবনে অভিজ্ঞতার মাধ্যমে আমাদের কাছে এগুলো জানিয়েছেন। তাহলে আবার একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে আমাদের দাঁড়িয়ে যেতে হলো, কেন রোগীগুলো আরোগ্য হচ্ছে না? এর পিছনেও কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে ঔষধের ব্যবহার আমাদের জানতে হবে। রোগটা যদি জন্মগত বা বংশগত হয়ে থাকে, সেখানে কিন্তু একটা ওষুধের বিশাল প্রয়োজনই বলতে পারি। এখন ঘটনা হচ্ছে কি, যে তাহলে আমাদের একটুখানি একটা রোগীর তত্ত্ব দিয়ে বলার চেষ্টা করি যে দেখা যাক কোনো এক রোগী, তার বয়স হচ্ছে 35-40 বছর বয়স, তার কষ্টটা হচ্ছে এনলার্জমেন্ট লিভার, জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর। তবে ব্যথা জায়গায় যদি হালকা করে আলতো করে হাত বোলানো যায় তাহলে কিন্তু কিছুটা হলেও তার ভালো লাগে। কিন্তু এই রোগীর মধ্যে অর্শ আছে, এবং যে অর্শটাকে 2বার অপারেশনও করা হয়েছে, এই অর্শ থেকে রক্তস্রাব এবং জ্বালা পোড়াও আছে। হাঁসভিত্তি এছাড়া আর বিশেষ কিছু জানা যায়নি। তবে মনে হয় যেন হালকা উষম গরম দিলে তার কষ্টটা কম হয়। চেহারা রোগা, একহারা পাতলা চেহারা, অত্যন্ত পরিশ্রমী মানুষ। বর্তমানে কিন্তু পরিশ্রম করতে কষ্ট হয়, সেটা হচ্ছে শারীরিক কষ্টের জন্য, এবং এই কিছু করতে গেলেই এখন হাঁপিয়ে যাচ্ছে। আর নেশা, মদ, বিড়ি, গাঁজা কোনোটাই বাদ নেই, এবং অতিরিক্ত। এবারে আমরা তার খাবার সম্পর্কে জানতে গিয়ে ইচ্ছা অনিচ্ছা দেখছি মাংস তার একেবারে অনিচ্ছা, এবং যখন সে কিছুদিন খায় আর কিছুদিন খেতে পারে না। যখন খায় কিন্তু ভালো খায়, খাবারটা একটু উষম গরমই পছন্দ। পিপাসা মাঝে মাঝে, তবে যেটুকু জল খায় সেটা হচ্ছে একরকম অনিচ্ছায়, মানে পিপাসা নেই বললেই হয়। অতীত ইতিহাস আমরা দেখেছি, ছোটবেলায় তার হাম হয়েছিল, এবং হামের পর থেকে তার কিছু কিছু শারীরিক কষ্ট ভীষণ বেড়ে যায়, যেগুলো আর বর্তমানে মনে করতে পারছেন না। আর আমরা সর্বাঙ্গিক লক্ষণ দেখতে গিয়ে দেখছি তার মাথার চুলগুলো গোছা গোছা করে উঠে যাচ্ছে, একেবারে মুঠো মুঠো। এটা রোগীর কথায়, এবং দেখাও যাচ্ছে তার মাথাটা চুলগুলো একেবারে পাতলা হয়ে গেছে, জিভটা রসালো, ঘামেও দুর্গন্ধ আছে। মানসিক লক্ষণ আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি, মানে বোধ শক্তিটা একেবারেই দুর্বল, এবং কথাবার্তা বলে যেটা মনে হয়েছে যে একেবারে বোকা বক্তেশ্বর। কিন্তু এই পেশেন্টের মধ্যে একটা সন্দেহ মনোভাব আছে, সন্দিগ্ধ, বেঁচে থাকার ইচ্ছা নেই,
মনে হয় যেন মরে গেলেই ভালো হয়, মন মরা হয়ে বেশিরভাগ সময় দিন কাটছে। তার কারণ হচ্ছে যে কাজকর্ম তার একেবারে ভালো লাগছে না, করতেও পারছে না, সব কথা সহজে মনেও পড়ে না, ভুলে যায়। এই সমস্ত লক্ষণ আমাদের পর্যবেক্ষণ করলে আমরা কি পাচ্ছি না, সোরা এবং সিফিলিস এই দুটো দোষের কিন্তু কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। সোরা এবং সিফিলিস থাকলেও আমরা কিন্তু সিফিলিস দোষের প্রাধান্যটাই বেশি দেখতে পাচ্ছি। এ অবস্থায় আমাদের নির্বাচিত ওষুধ কিন্তু অ্যান্টিসিফিলিটিক হতে হবে। আমরা কেস রেকর্ডটা বারবার ভালো করে পড়ে দেখে নিলাম যে পেশেন্ট একটা অ্যান্টিসিফিলিটিক ওষুধের সহযোগিতা চাইছে, সাহায্য চাইছে। যাই হোক, মানসিক লক্ষণের উপর আমরা প্রথম গুরুত্ব দিলাম। এই মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিলেও তার আগে আমরা, যেহেতু হ্যানিম্যান বলেছেন কজিশন অ্যাট ফার্স্ট, সেই কজিশনের উপর জোর দেওয়া হয়, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে তার ছোটবেলাকার হাম এবং তারপর থেকে পেশেন্টটা ভীষণ ভাবে কষ্ট পাচ্ছিল। আমরা মরবেলিনাম 10 একটা পুড়িয়া দিয়েছিলাম, দেওয়ার পরে তার পাইলসের কষ্টও যেমন কমে যায়, সেই সাথে কিন্তু সিফিলিসের উদ্বেগ দেখা দেয়, যা আমাদের ব্যর্থতাই বলতে হবে। আমরা রোগীলিপি যখন পড়েছিলাম, কেসটা রেকর্ড করেছিলাম, তখন কিন্তু কালেকশন করতে পারিনি। আবার এটাও ঠিক, রোগীর মধ্যে যখন এই সিফিলিস দেখা দিয়েছে, তখনও কিন্তু রোগী অস্বীকার করছে। প্রায় 15-20 মিনিট দেখার পরে রোগীটাকে বললাম যে দেখুন, আপনি যদি সব ঠিকঠাক না বলেন তাহলে আপনাকে ভুল ওষুধ দেওয়া হবে। আপনি সবকিছু ঠিকঠাক ভাবে বলার চেষ্টা করুন, তাতে আপনার লাভ হবে। যাই হোক, 15-20 মিনিট এইভাবে বলার পরে তাতেও যখন রোগী স্বীকার করছে না, তা বললাম যে ঠিক আছে, তাহলে আপনি আসুন, আমার পক্ষে দেখা সম্ভব নয়, চিকিৎসা এখানেই বন্ধ। এবার পেশেন্টটা কি করলো, ইনিয়ে বিনিয়ে মনে হয় যেন এই সমস্ত করতে করতে তিনি কিন্তু আসল কথাটা বললেন যে হ্যাঁ, তার এই ধরনের সিফিলিস বা স্যাঙ্কার আগে তৈরি হয়েছিল এবং সেখানে অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়েছিল। ঠিক করেছিলাম যে পেশেন্টটাকে মাক্সল দেয়া জন্য, এবং যখন দেখলাম যে তার ফ্যামিলি হিস্ট্রিতে ঢুকলাম, তখন দেখা যাচ্ছে যে প্রায় কয়েকজন সুইসাইড করেছে তাদের ফ্যামিলিতে, এবং বোন, তার মানে যে রোগী, তার বোন উন্মাদিনী, দীর্ঘদিন তার চিকিৎসা চলেছে কিন্তু কিওর হয়নি। আর এই বোনটিও প্রায় ছোট থেকেই উন্মাদে পরিচিত হয়েছে। এই সমস্ত কথার ভিত্তিতে ঠিক করলাম যে একটা নসর ওষুধের প্রয়োজন। মাক্সল নিঃসন্দেহে গভীর ক্রিয়াকারী ওষুধ, কিন্তু না, তার চেয়েও আরো কিছু দরকার, অর্থাৎ নসর। আমরা সিফিলিনাম 10 প্রেসক্রাইব করি, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে
স্যাঙ্কারও যেমন মিলিয়ে যায়, অন্যান্য যে সমস্ত কমপ্লেন নিয়ে রোগীটা এসেছিল আস্তে আস্তে চলে গেল। এখন ঘটনা হচ্ছে কি, যে আমরা হ্যানিম্যান বলেছেন মার্শালের কথা, আমরাও দেখেছি যে এইগুলো দেওয়ার পরেও, মার্শাল প্রয়োগের পরেও কাজটা ঠিকঠাক হয় না। তাহলে এখানে আমরা একটা বড় ধাক্কা খেলাম যে মার্শাল দেওয়া হচ্ছে এবং কাজটা হচ্ছে না কেন। তাহলে আমাদের একটা ওষুধের প্রয়োজন, এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর যে ঘটনা হচ্ছে কি, বর্তমান দিনে আমি যে এই রোগীটার ইতিহাস বললাম, এটা হচ্ছে 92-94 সালের রোগী। আর সিফিলিস রোগ নিয়ে হাতে গোনা কয়েকজন রোগীকে পেয়েছি। মানে মনে হয় যতদিন আমি প্র্যাকটিস করছি তার মধ্যে এই জোনা চারেককে পেয়েছি। তা ঘটনা হচ্ছে কি, সিফিলিস আজ গেল কোথায়? সে তো কোথাও লুকিয়ে নেই, সে কিন্তু তার কাজটা গোপনে গোপনে ঠিক করে যাচ্ছে। আমাদেরকে বুঝতে হবে। তাহলে বোঝার রাস্তা কি, যে আজকে তো কোনো পেশেন্ট এসে যেমন আমাদের কাছে বলে না যে আমার সিফিলিস হয়েছিল, আবার কিছু পেশেন্ট আছে তারা নির্দ্বিধায় বলে দেয় আমাদের জেলার মুখে। কিন্তু যারা বলতে চাইছে না তাদের কি আমরা কোনোভাবেই বুঝতে পারবো না? বোঝার রাস্তা আছে। এই ক্ষেত্রে কি দেখে বোঝা যাবে যে এমন অনেক রোগ আছে কনজেনিটাল ডিজিজ, দেখা গেল ফ্যামিলি হিস্ট্রিতে হয়তো থ্যালাসিমিয়া আছে, সুইসাইড এর ইতিহাস আছে, যেটা আগেই বলেছি। এছাড়াও হয়তো দেখা গেল কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, এএসডি ভিএসডি এই সমস্ত। এখন ঘটনা হচ্ছে কি, যে যদি একজন অল্প বয়সে এই সমস্ত রোগগুলো দেখা দেয় থাকে, তাহলে ধরে নিতে হবে, ধরে যে তাদের পিতৃকুলে মা মাতৃকুলে কারুর না কারুর সিফিলিস হয়েছে। যদি আমরা বুঝতে পারি বা এই সমস্ত রোগের ইতিহাস থেকে যে সিফিলিস হয়েছে, এখন ঘটনা হচ্ছে কি, যদি বাবা মার হয় সেটা সত্যি আজকের ছেলে মেয়েদের পক্ষে জানাটা খুব কঠিন, এবং বাবা মা এটা তো আর ছেলে মেয়েদের কাছে স্বীকার করবে না বা বলবেও না। তাহলে আমাদের বোঝারও রাস্তা আছে। হয়তো দেখা গেল পেশেন্টের মধ্যে গোছা গোছা চুল উঠে যাচ্ছে। আরে এই যে অল্প বয়সে এই পেশেন্টের মধ্যে কেন চুল উঠে যাবে এইভাবে? কেন চুলগুলো পাতলা হয়ে যাবে? কেন সারা মাথা টাক গজিয়ে যাবে, টাক হয়ে যাবে? এখান থেকে আমাদের কিন্তু অনুমান করতে হয় বা বুঝতে হয় যে কোনো না কোনো সময় কারুর না কারুর ফ্যামিলিতে সিফিলিস ছিল, এবং আমরা এই ক্ষেত্রে একটা অ্যান্টিসিফিলিটিক ওষুধের কথা ভাববো। এবারে ঘটনা হচ্ছে কি, শুধু রোগী এসছে তার ওষুধ দিলাম, সেটা হতে পারে অ্যান্টিসোরিক, হতে পারে অ্যান্টিসাইকোটিক, দিলেই কি আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব ভালো করে রোগের মধ্যে তদারকি করতে হবে। এবারে এরপর দেখা গেল যে যে পেশেন্ট এসছে তার তো একটা ডিস্ট্রাক্ট, এই যে রোগগুলো
মানে পার্কিনসন্স ডিজিজ অ্যানিমিয়া বলি, থ্যালাসেমিয়া বলি, এটা তো একটা ডিস্ট্রাকটিভ নেচার। এই এই যে পেশেন্টের মধ্যে বা পেশেন্টের বাড়ির লোক যে ডিস্ট্রাকটিভ প্রসেস চলছে, এখান থেকে কিন্তু আমরা সিফিলিসকে যখন চিনতে পারবো, সেই ক্ষেত্রে মাস্কল না দিয়ে আমি যেটা বুঝেছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। সিফিলিস নাম দেওয়াটাকেই আমি শ্রেয় বলে মনে করি। কোনো এক ইনসাইন্সি পেশেন্টকে, মেন্টাল পেশেন্টকে আমি দেখছি বেশ কয়েক বছর হয়ে গেল, তা ভালো হচ্ছে, কিছুটা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে, কিন্তু তার তারপরেও পেশেন্ট কিন্তু পুরোপুরি কিওর হচ্ছে না। এই ক্ষেত্রে কি করলাম, পেশেন্টকে সেখানে না দেওয়ার পরে দেখলাম যে পেশেন্টটা তাকে কিওর হলো না, আরোগ্য হলো না, কিন্তু যেটা একটা আরোগ্যজনিত আরোগ্যজনিত বাধা যেন এখান থেকে কাটিয়ে উঠতে পেরেছি, এবং এবং ওই যে বাচ্চাটার মধ্যে যে ডিস্ট্রাকটিভ নেচারটা ছিল সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এবারে আসি, অনেক সময় আমরা দেখি যে গোয়িং পেন ইন বোন অ্যাট নাইট, অ্যাট টাইট, এইগুলো আমরা দেখতে পাই। আজকে এই যে আপনার স্পন্ডিলাইটিস, একরকম মানে খুব বেশি বেশি করেই আমরা দেখতে পাচ্ছি স্পন্ডিলাইটিসের পেশেন্ট আসলো কোমরের ব্যথা নিয়ে, তাকে এক্সরে করাতে দেওয়া হলো, দেওয়ার পরে দেখা যাচ্ছে তার ঘাড়ে ব্যথা, ঘাড়ে কষ্ট যা ছিল না, দেখা যাচ্ছে না, কিন্তু এক্সরে করে দেখা যাচ্ছে যে সেখানে তার স্পন্ডিলাইটিস। এখন এটা কি আমাদের ভাবায় না, একটা অল্প বয়সী ছেলে, একটা হয়তো ক্লাস 7, 8, 9 পড়ছে, তার স্পন্ডিলাইটিস। এইখানটায় অনেক সময় আমরা একটা কজেশনকে সেট করি যে ওই স্কুল বাচ্চা যেহেতু পিঠে ব্যাগ বয়ে বয়ে হচ্ছে, হতে পারে, সেটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু কিন্তু যদি তার মধ্যে কোনো দোষ না থাকতো, তাহলে কি আজকে পেশেন্টটা এই অল্প বয়সে স্পন্ডিলাইটিস হতো না। আবার এই যে একটা বাচ্চা সারা রাত দিন কান্নাকাটি করছে, তার হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, আমরা যদি খোঁজ খবর নিয়ে দেখি যে সেখানে কিন্তু ওই পেশেন্টগুলো সিফিলিস নামকে হয়তো ইন্ডিকেট করছে, দেখবেন সেখানে হয়তো মাক্সল এসছে, কিন্তু মাক্সল বা অরাম মেটালিকাম বা কেলিয়ার্ড বা আপনার কেলিয়ার্ড, এই সমস্ত ওষুধপত্র দিয়েও কিন্তু পেশেন্টকে কিওর করা যাচ্ছে না। কিছুটা আরোগ্য হলো বা কিছুটা উপশম হলো, কিন্তু স্থায়ী উপশম হচ্ছে না। তাহলে পেশেন্টকে আরোগ্যের দিকে নিয়ে যেতে গেলে আমরা যদি এই বংশগত ইতিহাসগুলো দেখি বা এই ধরনের রোগগুলো দেখি, সেই ক্ষেত্রে কিন্তু একটা ওষুধের প্রয়োজন। সেটা আমরা অ্যান্টিসিপলেটিক হিসাবে যদি দেখি, তাহলে কিন্তু আমরা সিপ্লেনামকে প্রথম প্রায়োরিটি দেব। যদি অ্যান্টিসোরিক হিসাবে পাই, সেই ক্ষেত্রে সরিনামকে আবার অ্যান্টিসাইকোটিক হিসাবে যখন আমরা পাবো, তখন কিন্তু আমরা মেডোরিনামকে গুরুত্ব দেব বেশি। তার মানে আমি এটা বলছি না যে আপনারা এইগুলো দেখা মাত্রই সিফমেনাম দিয়ে দেবেন, মাক্সল দেবেন না। আজকে আমরা এই যে সবাই দেখেছেন যারা হোমিওপ্যাথি করছেন,
যে নসদের ভূমিকা অনেক বেশি বেড়ে গেছে। আমরা আজকের আগে যে মতো ব্যবহার হতো কথায় কথায়, আমরা কিন্তু আজকে কথায় কথায় দেখতে পাচ্ছি যে কার্সিনোসিন, টিউবারকুলিনাম বভিনাম, পাইরোজিন, সিপিলিনাম, এই সমস্ত ওষুধগুলো পেশেন্টের কোনো না কোনো সময় ব্যবহার করতে হচ্ছে। হয় এটা শুরুতে যখন পেশেন্ট এমন একটা কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে হাজির হলো যে আমরা কোনো নির্দিষ্ট ওষুধে পৌঁছাতে পারছি না, তাহলে আমরা সেই ক্ষেত্রে প্রথমেই নসদ ওষুধের কথা ভাববো। আবার মাঝপথে দেখা গেল আমরা মাক্সাল পেশেন্টটাকে দিলাম, কিন্তু বেশি দূর রোগীটা অগ্রসর হতে পারলো না, মানে আরোগ্যের দিকে যেতে পারলো না, নিয়ে যেতে পারলো না মাক্সাল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেন একটা ওষুধের খবর রাখি, ভাবি ওষুধের কথা। আজকে দেখুন ইনসোমনিয়া পেশেন্ট মানে এই যে প্রায় শোনা যায় যে পেশেন্টের মধ্যে ঘুম হচ্ছে না, পেশেন্টের ঘুমাতে পারছে না, সারা রাত অস্বস্তিতে কাটছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা সিফিলিনাম, মাক্সল এই সমস্ত ওষুধকে ভাববো। আর বুঝতেই পারছেন যে এই যে ঘুম না হওয়ার একটা বড় ওষুধ কিন্তু কার্সিনোসিন। আবার আমরা যদি সিফিলিটিক মায়োজমের দিকে তাকাই, সেই ক্ষেত্রে কিন্তু ঘুম না হওয়াটাও একটা বড় লক্ষণ সিফিলিটিক মায়োজমের। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা অ্যান্টিসিফিলিটিক রেমেডি হিসাবে মাক্সল, সিফিলিনাম, অরাম মেটালিকাম এই সমস্ত ওষুধগুলোকে ভাববো। এবারে আমরা এই যে পেশেন্টের মধ্যে সিফিলিস না থাক আর না থাক, সিফিলিনাম থাকতে পারি কখন? যখন দেখবো পেশেন্টের মধ্যে সিফিলিটিক মায়োজমটা খুব প্রমিনেন্ট আছে এবং অন্য অ্যান্টিসিফিলিটিক ওষুধ দেওয়ার পরেও কিন্তু কাজটা হচ্ছে না, মাঝে মাঝেই থেমে যাচ্ছে। আজকে আমাদের এইগুলো কিন্তু খুব গভীরভাবে ভাবার দিন এসছে। তবে এটা বলবো না মাক্সল, অরাম মেটালিকাম, কেলিয়ার্ড এই সমস্ত ওষুধগুলোকে বাদ দিয়ে। আমার বক্তব্য এটাই যে যখনই আমরা নির্দিষ্ট কোনো ওষুধে পৌঁছাতে পারছি না বা দেখতে পাচ্ছি পেশেন্টটা মাক্সলে, কিন্তু মাক্সল দেওয়ার পরেও কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু চেষ্টা করব অ্যান্টিসিফিলিটিক ওষুধ প্রয়োগ করার। এবং তারপরে দেখা যাবে রোগীতে যে ওষুধটা নির্দিষ্ট, সেই ওষুধটা দিলে খুব ভালো রেজাল্ট আমরা পাচ্ছি, অর্থাৎ রোগীটা আরোগ্যের দিকে চলে যাচ্ছে। এখন আমাদের এই যে মাক্সল, কথায় কথায় অ্যালার্জি মানেই মাক্সল, এগুলো কিন্তু আমরা যত বন্ধ করতে পারবো, যত এই নীতিহীন ভাবে চলবো, তত আমাদের হোমিওপ্যাথির ক্ষতি। রোগীর তো ক্ষতি বটেই, আর রোগীর ক্ষতি হওয়া মানে হোমিওপ্যাথির ক্ষতি, এটা যেন আমরা মাথায় রাখি। আর বংশগত
যে সমস্ত রোগগুলো আছে, আজকে আমাদের ভালোভাবে জানা আছে যে এই বংশগত রোগগুলোর প্রভাব অন্য কোনো চিকিৎসা ব্যবস্থায় কতটুকু সম্ভব হচ্ছে জানা নেই। তবে হোমিওপ্যাথিতে সর্বক্ষেত্রে না হলেও, বেশিরভাগ সর্বক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটা ওভারকাম করতে পারি। আর তার জন্য কিন্তু আমাদের এই যে মায়াজমেটিক ওষুধগুলো আছে, সেটা হতে পারে মাক্সল বা অন্যান্য ওষুধ, তাদেরকে খুব ভালো করে চিনতে হবে। তাই প্রথমে যেটা বলেছিলাম যে শুধু মেডিকা পড়ার অর্থ যে আজকের কিছু সিমটমস মুখস্থ করে হোক, পড়ে হোক, করে গিয়ে হোমিও দর্পণে উগরিয়ে দিতে পারি, সেটা কোনো লাভ হবে না, হোমিওপ্যাথির লাভ হবে না। আমাদের হয়তো ব্যক্তিগত কোনো লাভ হয় কি জানা নেই, তবে এইটুকু বুঝি যে হোমিওপ্যাথির লাভ না হল হোমিওপ্যাথির লাভ লোকসান বড় কথা না। আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে পেশেন্টকে আরোগ্য করব, আমাদের সুনাম কিভাবে অক্ষুণ্ণ রাখবো, সেটাই হচ্ছে বড় কথা। হোমিওপ্যাথিকে আমাদের দেবার কিছু নেই, হোমিওপ্যাথি আমাদের সব কিছু দিয়েছে। আমরা যদি প্রত্যেকটা হোমিওপ্যাথ বা প্রত্যেক হোমিওপ্যাথ যদি এইভাবে আলোচনা করি, তাহলে আমাদের ব্যক্তিগতভাবে খুবই আমরা উপকৃত হব। এই বলে সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো মাক্সল দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করছি। থ্যাংকস টু অল। অসংখ্য ধন্যবাদ স্যারকে অসাধারণ আলোচনার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। আমরা সরাসরি মাক্সল নিয়ে আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত আছেন। আমি অমরনাথ চক্রবর্তী স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। একটা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি, একটা অসাধারণ স্পিচের পরে কিছু বলতে গেলে একটু ভয়ই তো লাগে। যাই হোক, এখানে আলোচনা থেকে যেটা উঠে আসছে, একটা খুব সুন্দর জায়গা হয়েছে যে কোন ক্ষেত্রে নোটস ব্যবহার করার ব্যাপার আছে। নোটস হচ্ছে এমন একটা বিষয়, এটা অত্যন্ত ডেপথ, অনেক গভীর বেশি। এটা খুব ঘটনা যে বর্তমান যুগে নোটস ব্যবহার না করে চিকিৎসা করা খুব কঠিন। কিন্তু সেটা ছকে বাঁধা নোটস হলে হবে না, তা অবশ্যই টোটালিটি অফ সিমটম হতে হবে। এখন এই টোটালিটি অফ সিমটম আমরা মুখে বলি, যেমন নামাবলি গায়ে দিয়ে বলি, সেরকম বলি আমরা অনেকে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে কি, যে একটা কেস রেকর্ডিং হবে, কেস রেকর্ডিং এর পর তার বংশের হিস্ট্রি, তার অতীত, তার বর্তমান, এই টোটাল ফেনোমেনটাকে আমাকে ভাবতে হবে। ভাবার পর এখন দেখতে হবে যে তার সিকনেসটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে। এই যে নোটসের কথাটা বলছে, মার্কসল হচ্ছে টপ টপ অ্যান্টিসিপিলিটিক। মার্কসল তো কাজ করছে না, তাহলে কে করবে? সিপিলিনাম কথা ভাবছে, সিপিলিসের স্টিগমা থেকে ভাবছে, এই ভাবনাগুলো আসবে কি করে? আমাকে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে যেমন ধরুন একটা ধরুন থ্যালাসিমিয়া পেশেন্ট বা ওই ধরনের অ্যানিমিক কন্ডিশন যাদের আছে, ওই ধরনের অ্যানিমিক কন্ডিশন বংশগতভাবে যাদের আছে, এইসব পেশেন্টগুলো
যদি আমার হিস্ট্রিটা নেই, অতীতের ইতিহাসগুলো যদি নেই, সেইখান থেকে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র ওইখান থেকে সিফিলিটিক স্টিগমাটা তা নয়, তাদের যার হয়েছে তার গল্প তো নিতেই হবে, পাশাপাশি তার খুব ক্লোজ রিলেশনের যদি আমি গল্পগুলো নেন, সেখানে আপনি দেখতে পাবেন যে সেখানে সিফিলিটিক স্টিগমা ওখানে লুকিয়ে আছে তাদের। যেমন আমি জিজ্ঞেস করছি, আপনার বাবা হ্যাঁ মারা গেছে, কি হয়ে মারা গেছে? না, বাবা রোগ পালাই ছিল না, হঠাৎ মারা গেছে। আপনি লিখলেন কি হঠাৎ মারা গিয়েছে, এটা কেন লিখলেন? এই জায়গাটা বুঝতে হবে। এই যে আমাদের জানি সিফিলিসের ব্যাপারটা হচ্ছে কি, ওখানে ডালনেসটা বেশি থাকে, যেক্ষেত্রে মানে কি ডালনেসটা বেশি থাকে, যদিও ওটা ইন্টেলিজেন্ট হতে পারে, সেক্ষেত্রে অন্য, সেটা হচ্ছে অ্যাক্টিভ ছোড়ার সঙ্গে যখন সিফিলিস মিশবে তখন ওটা খুব ইন্টেলিজেন্ট হতে পারে। আবার যখন সিফিলিসের প্রাধান্যটা বেশি হবে সোরার তুলনায়, সোরাটা সেখানে মোরলেস লেটেন্ট কন্ডিশনে চলে যাবে, যখন সেই জায়গাগুলো কিন্তু ডাল হবে। তার ফলে আমাদের যখন এই প্রেসক্রিপশন যখন করবো তখন ওরকম দেখতে হবে যে পেশেন্টই হঠাৎ মারা গেছে, এটাকে কি করে কাজে লাগাবো? গেল, কি কাজে লাগাবো? ইজ সাডেন ডেথ, এগুলো সিফিলিটিক ইন নেচার। এবার জিজ্ঞেস করবো কোন কালে মারা গেছিল, এই হঠাৎ ঘটনাটা কোন কালে ঘটলো? না, তখন তো সেই জ্যৈষ্ঠী মাস ছিল, ওই মাঠে মাঠে ইয়ে গেছিল একটু, ওখান থেকে এসি তারপর হঠাৎ করে ইয়ে হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই যে প্রচন্ড গরমের মধ্যে সে গেছিল, সেখান থেকে ফিরে এসে দ্যাট ইজ অলসো সিফিলিটি, গরম সহ্য করতে পারে না। তাহলে দেখুন এই যে জায়গাটা আমি যখন পেলাম, এইখান থেকে তাহলে আমি কি করলাম, এখানে একটা লিঙ্ক পেলাম, আমি একটা গাদা গাদা উদাহরণ তো লাভ নেই। এইবার পেশেন্টের আমি দেখছি কি কি দেখতে পাচ্ছি, পেশেন্টের আমি দেখতে পাচ্ছি তার সিমটম গুলো দেখতে পাচ্ছি। সিমটম গুলোর মধ্যে এবার আমি কিন্তু যদি প্রথমেই বুঝতে পারি তাহলে কিন্তু তাকে আমি সিপিলিনামই দেবো। এবার পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে তার ওই সন্ধ্যা থেকে তার বৃদ্ধি হচ্ছে, কষ্টগুলো সব বৃদ্ধি হচ্ছে সন্ধ্যের দিক থেকে, সাধারণত হয়ে থাকে এরকম একটা ব্যাপার আছে, এবং ক্রমশ সে যেন শুকিয়ে যাচ্ছে, তার সবকিছু যেন স্লোনেস, এই স্লোনেস যেটা মানে তার ডেভেলপমেন্টটা সেইভাবে কিছু হচ্ছে না, এই যে জায়গাগুলো তার ডালনেস, এই সবগুলো যখন আমরা টোটালিটি করবো, ওই তার বাবার ওইখান থেকে সাকসেশন অফ অর্ডারটাকে নিয়ে, যে বাবাটাই ছিল এই ব্যাপার ছিল, এবার তাকে জিজ্ঞেস করে বার করতে হবে তার বাবা কি ছিল, তার মায়ের কি ছিল, তার কাকার কি ছিল, তার ভাইদের, এই যে রিলেশন গুলোর মধ্যে যদি দেখা যায় সিপিলিটিকে প্রাধান্যটা বেশি, চূড়ান্ত ভাবে প্রাধান্য বেশি। কোথা থেকে প্রাধান্য বেশি? একদম সেই বংশ থেকে। আমি এমনও দেখেছি ঠাকুরদা তার বাবা সে, তাহলে এরকম বংশতে হচ্ছে। এইরকম যখন দূর দূর পোস্টিং হবে তার, কোথা থেকে তার ওই এটা শুরু হয়েছে সাকসেশন অফ অর্ডার, দ্যাট সোজা কথায় সিকনেসটা কোথা থেকে শুরু হয়েছে, সেই জায়গাটা যদি হয় তখনই কিন্তু ডিপ্যাক্টিং একটা ড্রাগের দরকার। এই ডিপ্যাক্টিং ড্রাগটা কতটা ডিপ দেবো? মার্কসল দিলে হবে কি? মার্কসল তো ডিপ্যাক্টিং ড্রাগ নিশ্চয়ই। এই ক্ষেত্রে তখন সিপিলিনামের কথাটা আমরা ভাবতে পারি। তারপরে পরবর্তীকালে আমরা এরকমও দেখেছি যে পরবর্তীকালে অরাম মেটালিকা, মার্কসল এগুলো যেমন আসে, আর উল্টোটাও হয়। মার্কসলও তো দিয়ে ফেলেছি, এই অরাম মেটালিকাম দিয়ে ফেলেছি, কি মার্কসল দিয়ে ফেলেছি, পরবর্তীকালে দেখা যাচ্ছে সেটা একটা কাজ করতে করতে একটা জায়গায় সে দাঁড়িয়ে গেল, মেডিসিন দিয়েও রেসপন্স পাচ্ছি না। এরকম ঘটনাও ঘটে, কিন্তু প্রথমেই যে কাজ করলো না এরকম ঘটনাটা সবসময় ঘটে না। ফলে আমাদের সোজা কথা কেস রেকর্ডিংটা খুব জব্বর করে করতে হবে, করে ওই লিঙ্কটা নিতে হবে, ওই লিঙ্কটা থেকে বর্তমান লিঙ্কের সঙ্গে ট্যালি করতে হবে, তবে একটা ওষুধ আসবে। শুধুমাত্র বর্তমান কতগুলো সিমটম নিলাম আর রেপার্টারি করে বসিয়ে দিলাম, এরকম করলে কিন্তু হবে না। এটা একটা আর্ট। এমনও অনেক সময় হয়, আমরা দেখেছি, এমনও দেখেছি প্রেজেন্ট সিমটম, ভালো ভালো সিমটম আছে, মেন্টাল সিমটমও ইভেন আছে, তাকে বাদ দিয়ে প্রেসক্রিপশন করে দিতে হচ্ছে শুধুমাত্র তার ওই ফ্যামিলিস্টির উপর ভিত্তি করে। এরকম ঘটনা প্রচুর ঘটে। এগুলো জাস্ট চেম্বারে বসে যদি দেখিয়ে দিতে পারি একবার দুবার, তাহলে দেখবেন মাথায় গেঁথে যাবে, তখন আপনার খুঁজতে শুরু করবেন
এই আর্টটাকে কিন্তু খুঁজে বার করতে হবে। কোথায় একটা সৌন্দর্য লুকিয়ে আছে, সৌন্দর্যটা খুঁজবেন। শুধুমাত্র সিমটম দিয়ে হবে না। আরে বাবা, ঘরের মধ্যে তো বই অনেক আছে, বই অনেক আছে। বই থাকলেই কি ঘরটা সুন্দর হবে? তা তো না, বইটাকে সাজাতে হবে সেইভাবে। তবে সিমটম গুলোকে সাজাতে হবে এইভাবে। সাজালে তখন আপনি কিন্তু এই চেনটা পেয়ে যাবেন, মানে মায়াজামের চেনটা কোনটা অ্যাক্টিভ মায়াজাম, এইটা বুঝে করতে হবে। জাস্ট অনেক রাত হয়ে গেছে, আর এই হচ্ছি না। ধন্যবাদ আমি রঘুকে জানাচ্ছি। রঘু খুব ভালো জায়গাটাকে ধরেছে, এবং আমি তার সঙ্গে এই ফ্যামিলি হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাদের আমি বলে দিলাম। ধন্যবাদ। আচ্ছা, আমাদের যেহেতু সময় পেরিয়ে গিয়েছে, আমরা আরেকটা স্যারের আমরা মতামত নিয়ে নেব, তারপর আমরা ক্লাস শেষ করব। আমাদের মাঝে পার্থ প্রদীপ চৌধুরী স্যার উপস্থিত আছে। স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। স্যার। ডক্টর পার্থ প্রদীপ চৌধুরী স্যার, স্যার আছেন? স্যার মনে হয় মাইক্রোফোনের কাছে নেই। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্ব আমরা যতটুকু আলোচনা হলো তার মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন একটা নেব। প্রশ্ন কি আছে যতটুকু আলোচনা হলো? এখনো তো পরপর অনেকগুলো পাঠ হবে আমাদের মার্কসাল নিয়ে, স্যারের কাছ থেকে পাবো। প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা করুন, না হলে আমরা আলোচনা এখানে শেষ করব। না স্যার, প্রশ্ন তো কারো দেখছি না স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলুন। প্রশ্ন হচ্ছে, এখন যে আমাদের আমরা জানি যে তিনটা মায়াজমের কথা বেশি বলা হয়, যে নসট তো শুধু আমরা দেখি সিফিলিনাম, মেডোরিনাম। এখন আমাদের তো রোগ অনেক, এখন নসট যে ব্যবহার করতে হবে, এখন কি আমাদের এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, বা যেগুলোর নসট হয় নাই যে রোগগুলাতে, সেই ক্ষেত্রে মানে এটার সমাধানটা কি? হ্যালো, ব্যাপারটা বোঝা গেল না, আপনি আরেকবার বলুন, মানে কি বলতে চাইছেন? ওই মানে আমি বলতে চাচ্ছি যে আহ, যেমন হ্যালো দীপেন, সিপিলিনাম, দীপেন, মেডোরিনাম বাদে, হ্যাঁ, দীপেন, যদি দীপেন, আমাদের আমি আচ্ছা অন্য উত্তর দিচ্ছি, উত্তর আমি আচ্ছা স্যার, দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে স্যার। ঠিক আছে, প্রশ্নটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা হোমিওপ্যাথির অগ্রগতি যে পর্যন্ত হয়েছে, যে পর্যন্ত ওষুধগুলোকে পেয়েছি, তার ভিত্তিতেই তো চলতে হবে। আপনার কথাটা ঠিক আছে, কিন্তু সব রোগের নসর না থাকলেও আমরা যদি সিমটমস গুলোকে ঠিকঠাক কালেক্ট করতে পারি এবং মায়োমটাকে সেই সঙ্গে এক করতে পারি, তাহলে দেখবো যে সেখান থেকে একটা ওষুধ পার হয়ে আসছে। যা পেয়েছে তাতেই আমাদের এখন খুশি থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। যদি আগামী দিনে আসে, নিশ্চয়ই আমরা সেইগুলো ব্যবহার করব। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, আর কারো? উত্তরটা আপনাকে ঠিক দিতে পারলাম কি? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কারো যদি প্রশ্ন থাকে করুন আপনারা। নেই প্রশ্ন। স্যার, আপনি আপনার যদি আপনি
আমরা ক্লাস শেষ করবো স্যার, অনুমতি দিলে স্যার। হ্যাঁ, দীপঙ্কর সাহা হ্যান্ড রাইজ করেছেন, বলুন আপনার প্রশ্নটি। নমস্কার, স্যারের কাছে আমার প্রশ্ন হলো, এই যে নতুন নতুন এখন বেরোচ্ছে অস্টিও আর্থ্রাইটিস বা প্যাঙ্কাটাইটিস, এইসব নসট গুলো কি আমরা কনস্টিটিউশনাল মেডিসিনের মাঝখানে ইন্টার কারেন্ট হিসাবে 15 দিন অন্তর বা সপ্তাহ অন্তর বা 1 মাস অন্তর একটা করে ডোজ কি দিতে পারি? এটাই আমার একটু জানার স্যারের কাছে। ধন্যবাদ। এখন হচ্ছে কি, যে ওষুধগুলো বেরিয়েছে সেগুলো এখনো ভালো মতো আমরা জানতে পারিনি তার ফলাফল। আরেকটা কথা, যে এর কোনো বাধা ধরা নিয়ম নেই যে 15 দিন 1 মাস। এখন যে ওষুধটা এই যে মাসাল বললাম, এ ফেল করেছে মানে ব্যাস, আমরা দেখা যাবে যে হয়তো 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে গিয়ে সে কিন্তু ওই পেশেন্টটাকে কিওর করতে পারছে না। যখন ওই পেশেন্টটাকে কিওর করতে পারলো না এবং মাসলের পিকচার রয়েছে, মাসল হায়ার পোটেন্সিতে দেয়া হলো, তাহলে তারপরেও যদি না আমরা আরোগ্য দেখতে পাই, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে একটা ওষুধকে বের করা, যা যে ওষুধের মধ্যে তার কাছাকাছি কিছু সিমটমস আছে, মানে সেই ওষুধটার কিছু কিছু সিমটমস আছে, সেই ওষুধটাকেই আমরা দেব। তাতে দেখা গেছে যে পেশেন্টটা কিওর পুরোপুরি না করতে পারলেও কিওরের দিকে, মানে আমাদের যে লক হয়ে আছে সেই লকটা খুলে দেয়। এই লকটা খুললে তারপরে আবার আমরা মাক্সল দেব, বা যে ওষুধটাকে ইন্ডিকেট করছে সেই ওষুধ দেব, দিলে কাজটা হবে। এইভাবে আমাদের এখনো পর্যন্ত যা সিস্টেম আছে সেইভাবে চলতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দীপঙ্কর থ্যাংক ইউ সাহা। স্যার। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলছি, একটু ভাবনা চিন্তা করার জন্য বলছি। যেমন ধরুন, আপনার বাড়িতে একটা তালা অনেকদিন পড়ে আছে। মা বললেন যে এই এই তালাটা, এই চাবিটা দিচ্ছি, তুই খুলে নিয়ে আয়। চাবিটা ঢুকিয়ে আপনি আর কিছু ঘোরাতে পারছেন না। চাবিটা কিন্তু ঠিক আছে, তালাটাও দেখছেন ঠিক আছে, কিছুতেই আপনি কিছু করতে পারছেন, বা একটু হয়তো ঘুরছে, পুরোটা ঘুরছে না। তো তখন আপনি কি করবেন? তালাটা ভেঙে দিয়ে অন্য তালা নিয়ে আসবেন? তা তো নয়। আমরা প্রথমে কি করি, সেখানে আমরা কি করি না, তেল দিই। তেল দিলে পরে তারপরে একটা সময় রাখার পর দেখা যায় কিছু সময় পরে, কয়েক ঘন্টা বাদে যখন চাবিটা ঘোরাবেন তখন খুলে যাবে। ঠিক এরকমই ব্যাপারটা। আপনি যখন বুঝতে পারবেন যে এই ওষুধটা কাজ হচ্ছে না বা এটা এগোবে না, তখন আমরা কি করতে, এই ওষুধটাকে কাজ করাবার জন্য একটা সিচুয়েশন তৈরি করতে হবে। সেই সিচুয়েশনটা তৈরি করার জন্য এই তেল যেমন দিতে হবে, তুমি এই ক্ষেত্রে নোসোর্স টাইপের ওষুধ, এই টাইপের ওষুধটা দিতে হবে। যদি এইরকম একটা ব্যাপার থাকে, সেখানে সিমটম সিমিলারিটি তো হতেই হবে। তবে একটা কথা বলি ভাই, এই কাজ হলো না তারপর নোসোর্স দিলাম, এটা একটা পথ। কিন্তু যারা খুব দক্ষ তারা প্রথমেই নোসর মেরে দেবে। তার মানে এই নয় যে সব ক্ষেত্রে নোসর মারতেই হবে। যেমন ধরুন, আমি একটা নোসরের গল্প আপনাকে বলি। এটা এখন পেশেন্টটা মারা গেছে বর্তমানে। এটা হচ্ছে নিউ আলিপুরদুয়ারের একটা পেশেন্ট আর কি, তার শ্বাসকষ্ট পেশেন্ট ছিল। এই যে পেশেন্টটা, এই পেশেন্টটা হচ্ছে ভয়ঙ্কর রাগী। ভাত, আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলছি, ভাতটা যদি একটু নরম হয়ে যায় থালা ছুঁড়ে ফেলে দেবে। তরকারিটা যদি ঝাল একটু কম হয় বা ঝাল একটু বেশি হয় থালা ছুঁড়ে ফেলে দেবে। এরকম একটা ব্যাপার আছে। এবং জিনিসপত্র দুম দাম ভেঙে দেয়, এরকম সব ব্যাপারগুলো আছে। এগুলো সব কিন্তু সিভিল স্টিগমাই পাওয়া যাচ্ছে তার মধ্যে। এইবার আমি, তার স্ত্রী ছিলেন,
তাকে আলাদা করে দেবো যে ওর রাগ কেমন। সিফিলিটিক রাগটা কেমন হয়? দুম করে রাগ হয় আর দুম করে চলে যায়। সে রাগ রেগে গিয়ে ভাঙচুরও করতে পারে, ভাঙচুরও করেছে, ভাঙচুর সে করে, সে বলছে তো ভাঙচুর করে, ছুঁড়ে দেয়, ফেলে দেয়, এগুলো সবই আছে সিফিলিসে। ওই যে ওর রাগের কথা বলবেন না। কোনোভাবে যদি একটা রেগে যায় 2 মাস 3 মাস 6 মাস আর এমনকি 1.5 বছর পর্যন্ত সে আমার সঙ্গে কথা বলে, পছন্দ না হলো ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, গটগট করে চলে গেল, কোনো গল্প নেই, গটগট করে দিয়ে চলে গেল, গালাগালি করতে চলে, মারে ধরে মারতে দেওয়া করে না। কারণ ছেলেরা প্রথমে মারতো, ছেলেরা এখন সেটা বাধা দেওয়ার জন্য করে। তবে করে কি কি করে বলো, লজ্জার কথা কি বলবো, দুধ বিক্রি করে ভালোই রোজগার করে, জুয়া খেলে, জুয়া খেলে, আর কি করে, মেয়ে ছেলের পেছনে টাকা খরচা করে। তাহলে দেখুন এইখানে যে সিমটম গুলো, তার ফিজিক্যাল এই যে লেভেলটা যেটা দেখছেন, এখানে আপনি কি পাচ্ছেন না, সিফিলিটিক সিমটম পাচ্ছেন। ওয়ারাস মেন্টাল এই যে গভীর জায়গাগুলো যখন দেখছে, সেখানে দেখতে পাচ্ছে সাইকোটিক বসে আছে, তাহলে সাইকোসিসের উপর সিফিলিটিক ইমপ্ল্যান্টেড হয়েছে। তাহলে এই যে সিফিলিসের সঙ্গে সোরা তো এখানে আছে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, সোরা ওই যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এই ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে সবকিছু। হ্যাঁ, এইগুলো হচ্ছে সোরা সিফিলিটিক কম্বিনেশন টিউবারকুলার স্টেট। কিন্তু এই টিউবারকুলার স্টেটটার সঙ্গে কি যুক্ত হলো, সেটা হচ্ছে সাইকোসিস যুক্ত। সাইকোসিস এবং সোরা যুক্ত হলো, সেটাও টিউবারকুলার স্টেট। এই টিউবারকুলার স্টেটটা কিন্তু ওইটার থেকে অনেক বেশি, মানে সোরা সিফিলিটিক কম্বিনেশন থেকে এর গভীরতা বেশি, কারণ সাইকোসিসের পারসিস্টেন্সি বেশি। আমি তাকে ব্যাসিলিনাম 30 দিয়েছি, দুর্দান্ত রেজাল্ট হয়েছিল, দুর্দান্ত, মানে ভাবা যায় না কি রেজাল্ট হয়েছে। তো পরবর্তীকালে ওই 30তেই সে কিন্তু সুস্থ শুধু হয়ে যায় না, তার জুয়া খেলাও বন্ধ হয়ে যায়। এবং আরেকটা কারণ দিয়েছিল, মনে পড়েছে, সে 35-36 বছর বয়স থেকে চুলটা কলপ করতো, ওটা করলে তাকে সুন্দর দেখতে লাগে। আমার কাছে যখন এসে তখন 68-69 বছর হবে, সুন্দর কলপ করা একদম। এই যে কলপ পড়া, এই যে নকল জিনিসের প্রতি আকর্ষণ, ন্যাচারাল জিনিসের প্রতি আকর্ষণ নেই, দিস ইজ অলসো সাইকোটিক। এটা তাহলে অনেক আগে থেকে আছে। তার মানে এই যে সিমটমের যে অ্যানালাইসিসটা, আমি সার্বিকভাবে একটা রেকর্ডিং না করলে আপনি কখনোই অ্যানালাইসিস করতে পারবেন না। কোন গ্রুপের আপনি ওষুধ দেবেন, কোন ধরনের ওষুধ দেবেন, তার মধ্যে ইন্টেন্সিটিটা কেমন আছে, তার স্পেসটা কেমন আছে, বা কি গতিতে সেটা আক্রমণ করছে। এখানে দেখুন, রেগে গেলে পরে দুমদাম করছে, সবই ঠিক আছে, এইটা গতিটা তো আছে, আবার এটাও তো আছে। 6 মাস 1 বছর 1.5 বছর পর্যন্ত উনি কোনো কথা বলছেন না, তাহলে কোনটার ইন্টেন্সিটি বেশি? এই যে চাপা রাগ, 6 মাস 2 মাস 3 মাস হলো তো চাপা রাগ। সিপিলিসিতে এরকম চাপা রাগ এতদিন থাকবে না, থাকার কথা রয়েছে। সে যা করবে দুমদাম ঝড়ের মতো করে দিয়ে বেরিয়ে যাবে, সে তো পড়াও করে না, ভবিষ্যতে কি হবে সে ভাবেও না। তো এই যে একটা লোকের মধ্যে 2 রকম রাগের যে সমাহার আমরা দেখতে পাচ্ছি, তাহলে কোনটাকে ধরে করবেন? অলওয়েজ ইন্টেন্সিটিটা দেখতে হবে, ইন্টেন্সিটি। হ্যাঁ, এইটা না দেখে কিন্তু আপনি করতে পারবেন না। ফলে সিমটম এইগুলো দেখে আমাদের ওষুধ সিলেকশনের কথা ভাবতে হবে। আশা করি ছোট্ট করে বোঝাতে পেরেছি, কিছু ফাঁক থেকে যাবে, কারণ এটা তো এত সোজা বিষয় নয়। স্যার আরেকটা প্রশ্ন আছে, একটা একজনের নাম সুদীপ্ত পাল, আপনি এই প্রশ্নটি করুন, আমাদের সময় পেরিয়ে যাচ্ছে আমাদের। স্যার রঘু কিছু মনে করলে আমি ধুম করে বলে ফেলেছি, আমি এটা আমার অন্যায় হয়েছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, যেটা অমরনাথ স্যার বুঝিয়ে দিলেন খুব ভালো করে। অমরনাথ স্যার আগেই আমার একটা প্রশ্নটা মনে মনে এসেছিল, যে আমরা কেস টেকিং করে মেডিসিন সিলেকশন করলাম, সেটা পরমেট্রিন হতে পারে, ক্যালিয়ার্ড হতে পারে, বা মার্কসলও হতে পারে। হ্যাঁ, যে মেডিসিনটা এলো, তারপর যখন সেটা সারলো না, তারপরে যখন একটা মাইজেল মেডিসিনের দিকে যাব, তখন সেটা কখন আমরা সিফিল নামে যাব, বা কখন আমরা টিউবারকুলামের দিকে যাব। হ্যাঁ, বা টিউবারকুলাম বভিনাম। হ্যাঁ, সোরা সিফিলিটিক মিললেই তো টিউবারকুলাম বভিনাম। তো সেইটা আমার প্রশ্ন ছিল। অনেকটা অমরনাথ স্যার পরিষ্কার করে দিয়েছেন, অমরনাথ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, জয়, ঠিক আছে। খাটতে হবে, না কাটলে হবে না। ও টিপস দিয়ে হোমিওপ্যাথি হয় না। রঘু, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি ফট করে বলে ফেলেছি, আমার মাথায় চলে এসছে ও প্রশ্নটা এরকম করেছে বলে। আচ্ছা স্যার, তাহলে আমরা আলোচনা এখানে শেষ করব।
আপনি যদি অনুমতি দেন তাহলে